বন্ধুরা, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এমন একটা কঠিন বা গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে, যে রোগটা অনেক সময় হোমিওপ্যাথিতে সারে না, সার্জারি করতে হয়। আমি অন্যান্য ডাক্তারবাবুর মতো হাইলাইট টাইপের কথা বলতে চাই না, যে এই রোগটা 2 দিনে সারে, 3 দিনে সারে, 1 মাসে সারে, গ্যারান্টি সহকারে সারে। বন্ধুরা, এইসব চ্যানেলগুলো হচ্ছে সমাজসেবামূলক চ্যানেল। আর এই চ্যানেলের মধ্যে যদি আমরা মিথ্যে আশ্বাস মানুষকে দিয়ে থাকি, তাহলে মানুষ সত্যিটা পাবে কোথায়? আসুন বন্ধুরা, আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোসিল, অর্থাৎ পুরুষদের অন্ডকোষ ফুলে যাওয়া বা অন্ডকোষে জল জমে বা রস জমে ফুলে যাওয়া। কিন্তু এই রোগটা হয় কেন, বা কেমন পরিস্থিতি হলে আপনারা সার্জারি বা অপারেশনের সিদ্ধান্ত নেবেন, সমস্ত কিছু পাই টু পাই এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। অতঃ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না, সমস্ত কিছু এখানে বুঝতে পারবেন। যখন এই রোগটা আপনার নতুন থাকবে, নতুন পরিস্থিতিতে থাকবে, তখন আপনি কিন্তু হোমিওপ্যাথি ঔষধ সেবন করে এবং যোগ ব্যায়ামের মাধ্যমে, শুধু ওষুধ সেবন করে নয়, ওষুধ সেবনের সাথে সাথে যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি কিন্তু এই রোগটাকে ছাড়িয়ে তুলতে পারবেন। কিন্তু যদি কঠিন পরিস্থিতি চলে যায়, আপনি যদি ব্যায়াম ঠিকমতো না করেন, শুধুমাত্র ওষুধ সেবন করেন, আবার ওষুধ যদি ঠিকমতো না সেবন করেন, রোগটি যদি কঠিন বা পুরনো আকার ধারণ করে, তখন কিন্তু আপনাকে সার্জারি নিতে হবে, অর্থাৎ অপারেশনের সিদ্ধান্ত বেছে নিতে হবে। তাহলে আমাদেরকে 2টি স্টেজ বেছে নিতে হবে, যে কোন অবস্থায় থাকলে আপনি হোমিওপ্যাথি ওষুধ আর ব্যায়াম করবেন, আর কোন পরিস্থিতি বাইরে চলে গেলে আপনি তখন সার্জারি পদ্ধতি বেছে নেবেন। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে হাইড্রোসিলটা হয় কিভাবে। একটু জেনে নিলে খুব ভালো হয় বন্ধুরা। আসুন, এই হাইড্রোসিল হচ্ছে পুরুষের অন্ডকোষ ফুলে যাওয়া বা অন্ডকোষে রস বা জল জমে ফুলে যাওয়া একটা রোগ, যাকে বলা হয় ইংরেজিতে হাইড্রোসিল। এই হাইড্রোসিলটা হয় কেন? বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের যে হার্ট আছে, বাম সাইডে যে হার্ট আছে, হৃৎপিণ্ড, তা থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়ে, প্রবাহিত হয়। ঠিক সেই রূপ অন্ডকোষেও স্কোটামে প্রবাহিত হয়। আবার সেই রক্তগুলো যখন কাজ করার পরে দূষিত হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেই খারাপ রক্তটা কিন্তু আবার হার্টে ফিরে আসে। কিন্তু যখন কোনো কারণে সঠিকভাবে সেই রক্তগুলো, খারাপ রক্তগুলো হার্টে ফিরে আসতে পারে না, সেখানে কিন্তু অল্প অল্প মাত্রায় থেকে যায়। কারণটা কি না, আমাদের স্কোটামের যে রক্তটা প্রবাহিত হয়, তার আগে কিন্তু সেখানে একটা ভাল্ব থাকে, সেই ভাল্বের মধ্য দিয়ে কিন্তু রক্ত প্রবাহিত হয়, আবার ফিরে আসে। কিন্তু যখন ভাল্বটা ঠিকমতো কাজ করে না, তখন কিন্তু সেই রক্তটা ঠিকমতো ফিরে আসতে পারে না। আর সেই খারাপ রক্তটা যখন থেকে যায়, সেখানে কিন্তু আস্তে আস্তে জলীয় অংশে পরিণত হয়ে যায়। কেমন প্রকৃতির? আপনারা নিশ্চয়ই জানেন যে কোথাও আঘাত লাগলে, ইটের ধাক্কা, জোর থেতলানো চাপ, এরকম যেখানে জোর আঘাত লাগে, চেপে যায়, থেতলে যায়, সেখানে দেখবেন রক্তটা জমা হয়ে যায়। কিছুদিন পরে দেখবেন সেখানে কিন্তু ফোসকা টাইপের, জল টাইপের রস জমতে থাকে। ঠিক একইভাবে এই খারাপ রক্তটা হৃৎপিণ্ডে এলে সেটা কিন্তু পরিশোধিত হয়ে আবার কিন্তু অক্সিজেনযুক্ত হয়ে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়তো। কিন্তু আজকে একটু, কালকে একটু, এইভাবে কিন্তু রক্তটা যখন ফিরে না আসতে পারে, স্কোটামের ভাল্বটা অকৃতকার্যের জন্য ঠিকমতো কাজ যখন না করতে পারে, তখন কিন্তু সেই রক্তটা ঠিক আঘাত লাগা জায়গার মতো জলীয় অংশে পরিণত হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর আজকের একটু, কালকের একটু, হালকা হালকা রস জমতে জমতে সেখানে কিন্তু ফোলা এসে যায়। এইভাবে কিন্তু স্কোটামে ফোলা রোগটা আসে, যাকে আমরা বলি অন্ডকোষে জল জমে যাওয়া। এছাড়া অনেক কারণে হতে পারে। কোনোভাবে আঘাত লেগে গিয়ে, আপনি সাইকেল চড়তে গিয়ে হোক, বা কোনো কাজ করতে গিয়ে হোক, খেলাধুলা করতে গিয়ে হোক, সেখানে কিন্তু আঘাত লেগে গেল। ঠিক ওই যে উদাহরণস্বরূপ বললাম, আঘাত লাগার জন্য সেখানে জলীয় অংশ পরিণত হলো, তাহলে সেখানে জলীয় অংশে রক্তটা পরিণত হয়ে গিয়ে সেখানে কিন্তু রস জমে গিয়ে ফুলে গেল। আবার কি হয়, অনেক সময় দাঁড়িয়ে যারা বেশিক্ষণ কাজ করে, যারা সেনাবাহিনীতে কাজ করে, বা যারা দীর্ঘক্ষণ অফিসে দাঁড়িয়ে কাজ করে, এরকম ধরনের কাজ, লেবারের কাজ, রক্তটা কি হয়, হাড় থেকে নিচের দিকে ধাবিত হয়। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য যাদের রক্ত প্রবাহ নালীগুলো ঠিকমতো কাজ না করে, তখন কি হয়, রক্তটা কিন্তু উপর দিকে উঠতে পারে না ঠিকমতো। শুয়ে বসে থাকলে সময় কিন্তু রক্তটা চলাচল করে, কিন্তু যখন দাঁড়িয়ে থাকেন, রক্ত প্রবাহ নালীর দুর্বলতার জন্য সেখানে কিন্তু রক্তটা উপর দিকে, হৃৎপিণ্ডের দিকে উঠে আসতে পারে না।
সেখানে ওই খারাপ রক্তটা এই অন্ডকোষে জমতে জমতে জলীয় অংশে পরিণত হয়ে গিয়ে সেখানে জল জমার মতো হয়ে গিয়ে ফুলে যায়। তাহলে অনেকগুলো কারণ হতে পারে। তবে বন্ধুরা, যে কয়েকটি কারণ উল্লেখ করলাম প্রত্যেকটাই কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইসব কারণে বিশেষ করে অন্ডকোষে জল জমে যাওয়া বা ফোলাভাবটা আসে। কিন্তু বন্ধুরা, আজকের কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনারা এই রোগটাকে নিরাময় করতে পারবেন, নির্মূল করতে পারবেন, সঙ্গে কয়েক প্রকার ব্যায়ামের কথা বলবো, যে ব্যায়ামগুলো করে আপনার বাড়িতে এই সমস্যার সমাধান করতে পারবেন। শেষে বলছি কেমন পরিস্থিতি গেলে আপনি সার্জারি নেবেন। বন্ধুরা, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে পালসিটেলা। বন্ধুরা, যে সমস্ত রোগীর স্বভাব খুব কোমল, শান্ত টাইপের, সামান্যতে দুঃখ পায়, কষ্ট পায়, কান্নাকাটি করে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু পালসিটেলা দারুণভাবে কাজ করে। বিশেষ করে যখন যৌবনে পদার্পণ করে বা যৌবন বয়সে যখন হরমোন চেঞ্জেস হয়, সেই হরমোন চেঞ্জেসের সময় কিন্তু এই রোগ যদি হয়ে থাকে তাহলে মন্ত্রবোধ কাজ করে পালসিটেলা। আপনার পালসিটেলা 200 পরে নিচ্ছি, দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। আহারের আগে খালি পেটে আপনি 15 দিন 1 মাস যাবত সেবন করুন, দেখবেন অবশ্যই করে উপকৃত হবেন। বন্ধুরা, এবারে আসি 2 নম্বর হোমিওপ্যাথি ঔষধ, সেটা হচ্ছে অরুম মেটালিকাম। যদি দেখেন যে অন্ডকোষের ফোলাটা গাঁট টাইপের হয়ে গেছে, শক্ত টাইপের হয়ে গেছে, কঠিন প্রকৃতির হয়ে গেছে, রোগীর মন সবসময় বিষণ্ণ ভাব, মনমরা হয়ে বসে থাকে, কি হলো কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু মন্ত্রবোধ কাজ করে অরুম মেটালিকাম। অরুম মেটালিকাম 200 করে নিচ্ছি, আপনারা সকাল সন্ধ্যা দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। সকাল দুপুর রাত্রেও ব্যবহার করতে পারেন। 1 থেকে 2 ফোঁটা করে আহারের আগে খালি পেটে এরকম আপনি 15 দিন 1 মাস যাবত সেবন করুন, অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, এবারে আসে 3 নম্বর হোমিওপ্যাথি ঔষধ, সেটা হচ্ছে সাইলেসিয়া। বন্ধুরা, যদি অন্ডকোষে জল জমে যায় এবং আপনার যে প্রস্রাবদ্বার, সেই প্রস্রাবদ্বার দিয়ে যদি পুষ টাইপের বের হয়, মোটা পুষ টাইপের, সেই পুষটাকে জলীয় অংশে পরিণত করতে বা বাহির করতে মন্ত্রবোধ কাজ করে কিন্তু সাইলেসিয়া। আপনারা জানেন যে কোনো ফোঁড়া থেকে বা যে কোনো জায়গা থেকে পুষ নিঃসরণ করতে বা ইনফেকশন কমাতে সাইলেসিয়া মন্ত্রবোধ কাজ করে। অর্থাৎ ইনফেকশন সেখানে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গিয়ে যদি আপনার প্রস্রাব দাঁত দিয়ে পুষ টাইপের নির্গত হয়, সঙ্গে অন্ডকোষ ফোলা থাকে, অবশ্যই করে জানতে হবে সেখানে ইনফেকশন হয়ে গেছে, তাহলে অবশ্যই করে সাইলেসিয়া সেবন করা উচিত। সাইলেসিয়া 200 করে নিচ্ছি, আপনি 1 সপ্তাহ যাবত সেবন করুন, দিনে 2 বার করে আহারের আগে খালি পেটে। 1 সপ্তাহ করে আপনি 1 ইম্পর্টেন্ট সেবন করবেন, কারণ এটা দীর্ঘস্থায়ী ঔষধ, ধৈর্য সহকারে কাজ করে, একটু দেরিতে কাজ করে, অবশ্যই সেবন করবেন। বন্ধুরা, এবারে 4 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ, ক্লিমেটিস ইরেক্টা। বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসা জগতে স্কোটাম ফোলার ক্ষেত্রে বা হাইড্রোসিলের ক্ষেত্রে ক্লিমেটিস ইরেক্টা সর্বশ্রেষ্ঠ, সর্বস্থানীয় বা শীর্ষস্থানীয় ঔষধ, এটা সকলেই জানেন, বিশেষ করে যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন। কিন্তু এর বিশেষ একটা লক্ষণ থাকা চাই। যদি দেখেন যে স্কোটাম ফোলার সাথে সাথে টান টান ব্যথা, সঙ্গে যদি টেস্টিকুলারে ইনফেকশন হয়ে গিয়ে ফুলে যায়, তাহলে আর কোনো কথা নেই, আপনি সেখানে ক্লিমেটিস ইরেক্টা 200 পটেন্সি দিনে 2 বার করে সেবন করবেন, 3 বার করে সেবন করবেন, আহারের আগে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে। এরকম আপনি 15 দিন যাবত সেবন করুন, পরে উচ্চ শক্তিতে কনভার্ট হয়ে যাবেন, দেখবেন দারুণভাবে উপকৃত হবেন। বন্ধু, আজকের 5 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ, এপিসমেল। এপিসমেলে কিন্তু ছুঁচ ফোটানো জ্বালা পোড়া ভাবটা বেশি থাকে। এই জ্বালা পোড়া ভাব যদি থাকে তাহলে অবশ্যই করে এপিসমেলকে ব্যবহার করবেন। এপিসমেলের যে অন্ডকোষ ফোলাটা দেখবেন, আপনি হাত দিয়ে পাঞ্চ করবেন, তপ করবে, যেন জিনিসটা পেকে গেছে, সেখানে কিন্তু এপিসমেলকে অবশ্যই করে ব্যবহার করতে হয়। এপিসমেল 200 পটেন্সি সকাল এবং সন্ধ্যা দিনে 2 বার করে ব্যবহার করবেন, 3 বার ব্যবহার করবেন না। এপিসমেলকে কিন্তু কোনো প্রয়োগ করতে নেই, 2 বার প্রয়োগ করলে কিন্তু যথেষ্ট। এরকম আপনি 15 দিন যাবত সেবন করুন, অবশ্যই করে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, কোন কোন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনারা এই রোগটাকে নিরাময় করতে পারবেন সেটা বলে দিলাম। সঙ্গে কিন্তু অবশ্যই করে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম আপনাকে করতেই হবে। আপনি কিগাল এক্সারসাইজ করুন। এই কিগাল এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্কোটামের যে জল সঞ্চয়, রস সঞ্চয়, সেটা কিন্তু প্রবাহিত করতে পারবেন, মানে সঞ্চারিত করতে পারবেন, কমে ফেলতে পারবেন। বন্ধুরা, এবারে যে এক্সারসাইজের কথা বলবো সেটা হচ্ছে পেলভিক ফ্লোর ব্যায়াম। এই পেলভিক ফ্লোর ব্যায়াম কিন্তু দারুণভাবে কাজ করে। এই ব্যায়ামের মাধ্যমে আপনার কি হবে, অন্ডকোষের যে পেশিগুলো আছে, সেই পেশিগুলো কিন্তু শক্তিশালী হবে, দৃঢ় হবে। ফলে আপনার যে জল সঞ্চয় হয়ে গেছে, রস সঞ্চয় হয়ে গেছে, সেই রসটা কিন্তু আস্তে আস্তে সঞ্চালিত হতে পারবে, কারণ সেই পেশিগুলো দুর্বলতার জন্য আপনার এরকম সমস্যা হয়েছে। তাহলে পেশি যখন দৃঢ় হবে, শক্তিশালী হবে, তখন কিন্তু আপনি এই রোগটা থেকে খুব সহজে মুক্তি পাবেন। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে এমনই হয় যে হোমিওপ্যাথি ওষুধ সেবন আর এই ব্যায়ামের মাধ্যমে
আশ্চর্য ফল লাভ পাওয়া গেছে। আমাদের এখানে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন যার এরকম সমস্যা হয়ে গিয়েছিল, যার অপারেশনের ডেট হয়ে গেছে, তিনি অপারেশন করতে গিয়েও সুস্থ হয়ে গেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা সত্যিকারে বলছি আমি যে এটা কিন্তু অপারেশন বা সার্জারি রোগের মধ্যেই পড়ে। খুব কম সংখ্যক কিন্তু এরকম কিন্তু ভালো হয়। কিন্তু যখন 2 মাস 4 মাস এই রোগটা নতুন অবস্থায় থাকবে, তখন আপনি সার্জারি দিয়ে হঠাৎ করে না গিয়ে এরকম ব্যায়াম, হোমিওপ্যাথিক ওষুধের সেবনের মাধ্যমে যদি সুস্থ হয়ে যান, তাহলে ক্ষতি কোথায়? আপনি যাবেন, কখন যাবেন? যদি দেখেন যে হঠাৎ করে দ্রুত ফুলে গেল, তখন কিন্তু আপনি সার্জারি পদ্ধতি যাবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি হঠাৎ খুব যন্ত্রণা বেড়ে যায়, তখন আপনি যাবেন। যদি হঠাৎ প্রচন্ড পরিমাণে জ্বর থাকে এই অন্ডকোষ ফলার সাথে সাথে, কারণ ইনফেকশনটা যদি খুব বেড়ে যায় সেখানে জ্বর পর্যন্ত আসতে পারে, তাহলে তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, সার্জারির সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তার আগের মধ্যে যদি আপনার কোনো জ্বালা যন্ত্রণা তেমন কিছু না থাকে, যদি সামান্য কষ্টটুকু থাকে, তাহলে হোমিওপ্যাথি বা ব্যায়ামের মাধ্যমে আপনি 15 দিন দেখুন, 1 মাস দেখুন, আপনার পয়সাও বেঁচে যাবে। সার্জারি বা এই যে কাটাছেঁড়া, এটাকে একটা কঠিন পদ্ধতি। মানে দেহের কোনো একটা অঙ্গকে কাটতে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপায় থাকে না, সেগুলো মেনে নিতেই হয়। কপাল গুণে ভাগ্য গুণে আমাদের মেনে নিতেই হয়। কিন্তু তার আগে আপনি একটু নিয়ম মেনে যদি ব্যায়াম করেন, ওষুধগুলো খান, তাহলে সুস্থ যদি হয়ে যান, তাতে আপনারই মঙ্গল। আপনার পয়সা বাঁচবে, কষ্ট কম হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। বন্ধুরা, যেটা খুশি আপনি নিন। আপনি যে সার্জারি করলে যে সুস্থ হয়ে যাবেন তা নয়, সুস্থ হবেন, কিন্তু তবুও আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদি আপনি ভারী কাজ করেন, দৌড়ঝাঁপ করেন, অধিকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, সার্জারির পরে আবার এই রোগটা আবার ফিরে আসতে পারে। অর্থাৎ নিজেকে সাবধানতা অবশ্যই করে গ্রহণ করতে হবে। অনুরোধ, মানুষের জীবন খুব কষ্টের জীবন হয়ে গেছে বর্তমান দিনে, আর এই সাবধানতা গ্রহণ না করলে আপনি কিন্তু ঠকে যাবেন। বন্ধুরা, সঙ্গে আপনি কি করবেন? আর একটু গরম শ্যাক নেবেন, সুতির কাপড়ের গরম শ্যাক নিতে থাকুন দিনে 2 বার করে। বন্ধুরা, সম্ভব হলে আপনার কি করবেন বলুন তো? ধুনা যে পাওয়া যায়, দেখবেন ধুনা জ্বালায় যেরকম, সেভাবে ধুনা জ্বালাবেন। সে ধুনার যদি গরম শ্যাক নিতে পারেন, আরো কিন্তু আপনি দারুণ দ্বিগুণ উপকার পাবেন। এমনি গরম শ্যাকের থেকে এই যে ধুনা জ্বালানোর, যে ধুনার সহ গরম শ্যাক, ধুনার আগুনের গরম শ্যাক আরো কিন্তু মন্ত্রবোধ কাজ করে। তাহলে এই যে বললাম ওষুধগুলো সহসা, সেই ওষুধগুলো সেবন করবেন লক্ষণ ভিত্তিক, আর সঙ্গে ব্যায়াম অবশ্যই করবেন। ব্যায়ামটাকে অনুরোধ বাদ দেবেন না, এরকম করুন, যদি মুক্তি পেয়ে যান। চলে বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আসবো এমন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। নমস্কার।